দেশের মানুষের মতো বিএনপির যারা নেতাকর্মী তারাও নিদারুণভাবে উত্তেজিত হয়েছিল, খুশি হয়েছিল এবং অনেক দিন পর আল্লাহ তাদের দিকে মুখ ফিরে তাকিয়েছেন এবং তারা রাষ্ট্র ক্ষমতায় আসছেন। আগামীতে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন এই স্বপ্নে 2024 সনের আগস্ট মাসের 6 তারিখ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সারা বাংলাদেশের বিএনপি নেতাকর্মীরা বিভোর ছিলেন। কিন্তু মাত্র 1 মাসের ব্যবধানে পুরো পরিস্থিতিটা কত অনিশ্চিত হয়ে গেছে আমরা জানি না। তারেক রহমান সাহেব কবে আসবেন বাংলাদেশে, কবে তিনি প্রধানমন্ত্রী হবেন, কিভাবে তিনি প্রধানমন্ত্রী হবেন, তার রাজনৈতিক ভবিষ্যৎ কি, বিএনপি কি আদৌ ক্ষমতা আসতে পারবে, এবং এখন যে চলমান পরিস্থিতিতে বিএনপি বিপদ এবং বিপত্তিতে পড়েছে, এই বিপদ এবং বিপত্তি থেকে কিভাবে বের হবে, এই পুরো বিষয়গুলো নিয়ে আমরা কোনো সুস্পষ্ট নিজেরাও যেভাবে ধারণা করতে পারছি না, বিএনপির পক্ষ থেকে আমাদেরকে এই ধরনের ধারণা দেওয়া সম্ভব হচ্ছে না। রাজপথে, সচিবালয়, বিএনপির কার্যালয় থেকে শুরু করে সব জায়গাতে আমরা যে সকল সমস্যা দেখছি এবং অস্থিরতা দেখছি, তার ফলে বিএনপির সামনে যে চ্যালেঞ্জগুলো এসেছে, অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে গত সেই 15 বছর ধরে বা তারও বেশি সময় ধরে 11 যদি ধরেন, সেই 2006 থেকে আজ অবধি বিএনপি যে চ্যালেঞ্জের মধ্যে আছে, সেই চ্যালেঞ্জের মধ্যে বর্তমান জমানাতে সবচেয়ে তারা বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে। এবং সেই চ্যালেঞ্জগুলো কি ইন ডিটেলস বলে আমি বিএনপি যারা প্রতিপক্ষ তাদেরকে উত্তেজিত করতে চাই না, সুযোগ দিতে চাই না। শুধুমাত্র একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল এখন যেহেতু আওয়ামী লীগের পতন হয়েছে, আমাদের দেশে 2 থেকে 3% বা 4% ফ্লোটিং ভোটার থাকে, সমর্থক থাকে, যারা সবসময় করে কি যে দল জয়ী হয়, ক্ষমতা আসে, সঙ্গে সঙ্গে মত পরিবর্তন করে তাদের দলে যোগ দেয়। যেমন আওয়ামী লীগ যতদিন ক্ষমতা ছিল তাদের 35% বলা হতো, 35% অন অ্যাভারেজে তাদের সমর্থক রয়েছে। যেই মুহূর্তে ক্ষমতা থেকে চলে গেছে, এখান থেকে 3 থেকে 4% অটোমেটিক্যালি আওয়ামী লীগ থেকে বিএনপিতে তারা তাদের মতামত ব্যক্ত করেছে এবং সমর্থন ব্যক্ত করেছে। তো এখন বিএনপির যেটা 30% ছিল এখন সেটা 35% হয়ে গেছে, আওয়ামী লীগের যেটা 35 ছিল সেটা এখন 30% হয়ে গেছে। এটি হলো বাস্তবতা। তো এই 35% সমর্থক নিয়ে এবং সমর্থন নিয়ে বিএনপি এখন বাংলাদেশের সবচেয়ে বড় দল। এখন এই বড় দল হিসেবে তার জন্য কি কি সমস্যা রয়েছে আর কি কি চ্যালেঞ্জ রয়েছে, এরকম সবচেয়ে বড় 7টি চ্যালেঞ্জ নিয়ে আমি কথা বলবো। আমার কাছে প্রথমে যেটা মনে হচ্ছে যে বিএনপির যে সাংগঠনিক চেইন অফ কমান্ড, এটা এখন সবচেয়ে বিএনপির জন্য বড় সমস্যা। বিএনপি পাইকারি হারে শাস্তি দিচ্ছে, পাইকারি হারে কমিটি ভাঙছে, অনেককে বহিষ্কার করছে, শোকজ করছে। এতে সমস্যার সমাধান হবে না, বরং সমস্যা আরও বাড়বে। আমি দেখলাম যে যাদেরকে বহিষ্কার করা হয়েছে কিংবা যাদের পদ পদবি স্থগিত করা হয়েছে, শোকজ করা হয়েছে, তাদের কারো ক্ষমতা বাড়েনি, বরং তাদের ক্ষমতা বেড়েছে। তারা ফ্রিলি মুভমেন্ট করছে এবং বিএনপি অফিসে তাদেরকে নিয়ন্ত্রণ করার কেউ নেই। মূলত বিএনপি যাদেরকে বহিষ্কার করা হয়েছে তারা আগের মতোই বা আগের চেয়ে আরো বেশি যোগ্যতা নিয়ে তারা মুভমেন্ট করছে। তো এই যে সাংগঠনিক যে চেইন অফ কমান্ড, এটি সেই একটা ওয়ার্ড থেকে শুরু করে, ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত এই চেইন অফ কমান্ডটির যে ধারাবাহিকতা, এটি এখন প্রতিষ্ঠা করা বিএনপির হলো 1 নম্বর চ্যালেঞ্জ। এবং এটি না করা পর্যন্ত বিএনপি বর্তমান যে সুষমা এটিকে ভোগ করতে পারবে না। এখন ধরুন একটা ইউনিয়ন কমিটির কথাই চিন্তা করি, সেখানে ছাত্র দলের কমিটি আছে, যুব দলের কমিটি আছে, কৃষক দলের কমিটি আছে, স্বেচ্ছাসেবক দলের কমিটি আছে, অনেকগুলো কমিটি, মহিলা দলের কমিটি আছে। এটা আওয়ামী লীগের মতো একটা বড় সংগঠন। এখন সেই ইউনিয়ন ছাত্র দলের একজন সাধারণ কর্মী, সেই সাধারণ কর্মীকে কোনো অবস্থাতে রিজভী সাহেবের বা মির্জা ফখরুল সাহেবের কিংবা তারেক রহমান সাহেবের পক্ষে নিয়ন্ত্রণ করে এলাকার চাঁদাবাজি বন্ধ করা, কুকর্ম বন্ধ করা, এই সামর্থ্য তাদের নেই, এটা সম্ভব না। এমনকি এই দায়িত্বটি যদি জেলা পর্যায়েকেও দেওয়া হয়, এটিও সম্ভব নয়। ফলে যেটি সাধারণত হয় সেটি হলো রাষ্ট্র ক্ষমতা, থানা, পুলিশ, প্রশাসন যতক্ষণ পর্যন্ত বিএনপির পক্ষে থাকবে এবং একজন লোক এলাকা ভিত্তিক থানা নিয়ন্ত্রণ করতে পারবে, ইউনিয়ন নিয়ন্ত্রণ করতে পারবে, উপজেলা নিয়ন্ত্রণ করতে পারবে, কেবলমাত্র সেই মানুষটির পক্ষে দায়িত্ব নেওয়া সম্ভব এবং তার পক্ষে ওই জেলা বা ওই উপজেলা বা ওই থানা নিয়ন্ত্রণ করা সম্ভব, যেটি এই মুহূর্তে বিএনপির নেই। সাধারণত যেটি হয়, যখন দল ক্ষমতায় থাকে
তখন দলের যিনি সংসদ সদস্য হন তিনি এই পুরো বিষয়টা নিয়ন্ত্রণ করেন। তো এখন বিএনপির বিভিন্ন জায়গাতে 10 জন 12 জন করে সংসদ সদস্য প্রার্থী আছে এবং এই আওয়ামী লীগ নয়, 10 জন 12 জন সংসদ সদস্য প্রার্থীদের অন্তর্দ্বন্দ্ব, কলহ, বিবাদ, মারামারি, কাটাকাটি, গ্রুপিং এর কারণে কি হচ্ছে, চাঁদাবাজিটা, অপকর্মটা 10-12 গুণ হয়ে যাচ্ছে। মানে ধরুন একজনের নাম কাদের মিয়া, কাদের মিয়া একজন প্রার্থী, কাদের মিয়ার লোক একজনের কাছে গিয়ে টাকা নিয়ে আসলো। ঘেটু মিয়া আর একজন প্রার্থী, ঘেটু মিয়ার লোক গিয়ে বললো যে ওরে টাকা দিলে আমারে দিলি না কেন। আবার লেদু মিয়ার লোকজন যদি যায় সেখানে, এইভাবে 10-12 জন প্রার্থী যেখানে আছে সবাই কিন্তু একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছে এবং এটা অনেক সময় টাকার জন্য নয়, মানে প্রতিপক্ষকে কেন টাকা দেওয়া হলো এই জন্য তারা ইনসাল্ট ফিল করে তারা গিয়েও সেখানে চাঁদা দাবি করছে, মাস্তানি করছে, দখল দেখাচ্ছে বা ভাব দেখাচ্ছে। এটি খুব দ্রুত বিএনপির বিপক্ষে চলে যাচ্ছে, আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে। কারণ হলো আওয়ামী লীগ গত 15 বছর ধরে এটি একক হাতে তারা নিয়ন্ত্রণ করছে। উপজেলা বা নির্বাচনী এলাকা তারা এমপিদের মাধ্যমে এই কাজগুলো করেছে এবং যেখানে যেখানে এমপিরা দুর্বল ছিল সেখানে প্রতিপক্ষ দেখিয়েছে, কিন্তু কোথাও ডুয়েল হয়নি। মানে চাঁদাবাজি থেকে শুরু করে কখনো ডুয়েল হয়নি, কোথাও নিজেরা মারামারি হয়েছে, কিন্তু এটা সাধারণ জনগণের মধ্যে আসেনি। কিন্তু এই অল্প কয়েকদিনের মধ্যে দেখা গেল যে বিএনপির যারা নেতা এবং কর্মী তারা এই এমপি কেন্দ্রিক যে গন্ডগোল, সেই গন্ডগোলের মধ্যে 7 ভাগে, 8 ভাগে, 4 ভাগে, 5 ভাগে, 10 ভাগে, 12 ভাগে বিভক্ত হয়ে মানুষের জীবন তছনছ করে ছেড়ে দিচ্ছে। এখান থেকে বের হওয়ার জন্য ইমিডিয়েটলি যদি বিএনপি তার 300টি আসনে একক কর্তৃত্ব দিয়ে এমপিদেরকে মনোনয়ন না দেয়, এমপি প্রার্থী যে এরা এই এলাকার প্রার্থী, এবং ওই এলাকার সমস্ত কমিটি সেই এমপির অধীন না করে দেয়, এই সমস্যা থেকে বিএনপি বের হতে পারবেন। এবং এই অবস্থা যদি মাস 3 চলে, কি যে একটা ডিজাস্টার বিএনপির জন্য বয়ে নিয়ে আসবে, অজনপ্রিয়তার, যেটি বিএনপিকে আরো 20 বছর পিছনে ফেলে দেবে। এটি হলো প্রথম। দ্বিতীয়ত, যে সকল বিএনপি মাইন্ডেড সরকারি আমলা কামলা ছিলেন, সেই আমলা কামলারা এই সময়টিতে এসে একেবারে ঝাঁপিয়ে পড়েছে ব্যাংক, বিমা, সব জায়গায়। অর্থাৎ বিএনপি পন্থী যে সকল সরকারি আমলা রয়েছেন, যারা এতদিন যাবৎ একেবারে আওয়ামী লীগ দ্বারা নিষ্পেষিত হয়েছিল, বঞ্চিত হয়েছিল, তারা একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে বড় বড় পদ পদবিগুলো দখল করার জন্য নিজেদের মধ্যে মারামারি করছে এবং ক্ষেত্র বিশেষে তারা আবার জামাতের সঙ্গেও জড়িয়ে পড়ছে। তো এটাও বিএনপির 2 নম্বর চ্যালেঞ্জ। এটাও প্রশাসনে, জনমনে এবং পুরো দেশে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে। এবং এখান থেকে বাঁচতে হলে বিএনপিকে সবার আগে বলতে হবে যে বিএনপি কোনো দলবাজ আমলাকে প্রশ্রয় দেবে না। আমলারা স্বাভাবিক নিয়ম অনুযায়ী, যার যার যোগ্যতা অনুযায়ী, প্রোটোকল অনুযায়ী নিয়োগ পাবে। কে বিএনপির, কে আওয়ামী লীগের, কে জামাতের, এটা আমাদের কাছে কোনো মুখ্য বিষয় না। অতীতে যেভাবে আমাদের দলীয় আমলারা, আমার